আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ই-নামজারি বা ল্যান্ড মিউটেশনের আবেদন করতে চাচ্ছেন। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ই-নামজারি আবেদন করতে হয় এবং এক্ষেত্রে আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে নামজারি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন এবং ফাইনালি আপনি কিভাবে অনলাইনে আপনার আবেদনের কোর্ট ফি এবং নোটিশ জারি ফি সেটি কিভাবে আপনি অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থেকে একটি মোবাইল ফোনের মাধ্যমে ই-নামজারির জন্য আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন land.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে স্মার্ট ভূমি সেবার এই সাইটটি নিয়ে আসবে অ্যান্ড এখানে আসার পরে আপনি ভূমি সংক্রান্ত সেবার মধ্য থেকে মিউটেশন সেবাটির উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে মিউটেশন সিস্টেমে স্বাগতম জানানো হবে এবং এখান থেকে আপনি প্রথমে নতুন আবেদন করতে ক্লিক করুন, একটা অপশন দেখতে পারবেন। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে আবেদন অবস্থা দেখুন। যেহেতু আমরা নতুন একটি মিউটেশন করার জন্য আবেদন করব, সো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যে অপশনটি রয়েছে নতুন আবেদন করতে ক্লিক করুন। আমরা প্রথম অপশনটি চুজ করব। তারপর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং যাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তবে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেক্ষেত্রে রেজিস্টার অপশনটির উপরে ক্লিক করবেন এবং যখন আপনি রেজিস্টার বাটনটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন সেকশনটিতে নিয়ে যাবে অ্যান্ড আপনি যখন রেজিস্ট্রেশন সেকশনটিতে চলে আসবেন, আসার পরে আপনাকে এখান থেকে ফার্স্ট অফ অল আপনার নামটি ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে। অর্থাৎ আপনার আইডি কার্ড দেখে হচ্ছে আপনি প্রথমে আপনার নামটি ক্যাপিটাল লেটারে আপনি লিখবেন। তারপর হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর নাম এবং এখানে একটি সচল মোবাইল নাম্বার আমরা টাইপ করে দিচ্ছি। ওকে, টাইপ করার পরে নিচে একটি ক্যাপচা নাম্বার দেখাচ্ছে, ক্যাপচা নাম্বারটি আপনাকে রিটাইপ করতে হবে এবং রিটাইপ করে জাস্ট আপনি এখান থেকে সাবমিট বাটনটির উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনি যে নাম্বারটি ইউজ করেছেন এই নাম্বারে একটি ওটিপি কোড প্রেরণ করা হবে এবং কোডটি বসে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে। আমরা এখান থেকে সাবমিট বাটনটির উপরে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে আসছে 6 ডিজিটের, সেই কোডটি আমরা এখানে টাইপ করব। ওকে, কোডটি টাইপ করার পরে নিচে সাবমিট করুন বাটনের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে যদি কোডটি সচল হয় বা সঠিক থাকে এবং পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম 8 ডিজিটের উপরে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেক্ষেত্রে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং একটি নাম্বার স্পেশাল ক্যারেক্টার ইউজ করে একটি আপনাকে স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর নিচে পাসওয়ার্ড হালনাগাদ করুন, এটিতে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে অ্যান্ড ড্যাশবোর্ডে আসার পরে আপনি বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে প্রোফাইল বাটনটির উপরে ক্লিক করবেন এবং প্রোফাইল বাটনটির উপরে ক্লিক করার পরে আপনাকে প্রোফাইল সেকশনে নিয়ে যাবে এবং প্রোফাইল সেকশনে আসার পরে নিচে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ভেরিফিকেশনে একটি সেকশন রয়েছে অ্যান্ড এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বার এখানে টাইপ করতে হবে এবং এনআইডি কার্ডের নাম্বার টাইপ করার পরে নিচে আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করতে হবে। ওকে, এখান থেকে আমরা এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এখান থেকে আমরা টাইপ করলাম। তারপর নিচে ভেরিফাই বাটনটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে আপনার এনআইডি ইনফো যদি সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড থেকে অটোমেটিক্যালি আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম জেনারেট হবে এবং জেনারেট করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে প্রথমে আপনার নামটি যেভাবে এখানে শো করবে ইংরেজিতে আপনার নামটি এখানে মিল করে টাইপ করবেন এবং ডান পাশে আপনি দেখতে পারবেন যে একটি সঠিকের একটি টিক চিহ্ন উঠে যাবে যদি সঠিকভাবে আপনি টাইপ করতে পারেন। তারপর হচ্ছে আপনার পিতার নাম, মাতার নাম আপনি প্রপারলি এখান থেকে টাইপ করবেন যেভাবে এখানে থাকবে এবং পিতা মাতার নাম বাংলায় থাকবে এবং নিচে হালনাগাদ অ্যান্ড যাচাই এটিতে ক্লিক করবেন এবং হালনাগাদ এবং যাচাইতে ক্লিক করার পরে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি ভেরিফাইড হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলটিকে ভেরিফাইড করতে পারবেন। ওকে, প্রোফাইলটি ভেরিফাইড করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন
ওকে, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে সেম পদ্ধতিতে আপনাকে আপনার এখানে মিউটেশন সার্ভারটিতে ক্লিক করতে হবে, যেহেতু আমরা একটি ল্যান্ড মিউটেশন করব। এবং মিউটেশন সার্ভারটিতে ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে আবেদনের ধাপসমূহ আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। এবং আবেদন করার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এক্ষেত্রে আপনাকে 20 টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে এবং নোটিশ জারি ফি 50 টাকা পরিশোধ করতে হবে। ওকে, তারপর আপনি নিচে এখান থেকে নতুন আবেদন করুন একটি বাটন দেখতে পারবেন, এটিতে আপনি ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনি মিউটেশন আবেদন ফর্ম সেকশনে চলে আসতে পারবেন। অ্যান্ড মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে আপনাকে 20 টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে। যদি ইতিপূর্বে পরিশোধ করে থাকেন প্রথম অপশনটি চুজ করবেন এবং করে না থাকলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটি চুজ করবেন, যেহেতু আমরা ইতিপূর্বে কোর্ট ফি পরিশোধ করিনি। তারপর আপনি কোন উপজেলায় নামজারি আবেদন করবেন সেই উপজেলার ঠিকানা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন সেই উপজেলার প্রথমে আপনি বিভাগ সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট করবেন, তারপর আপনার উপজেলা সিলেক্ট করবেন। আমি আবারও বলি, আপনার মৌজাটি যে উপজেলায় অর্থাৎ যেখানে আপনি খারিজ করবেন সেই উপজেলার তথ্য এখানে দিতে হবে। তারপর এখানে ঠিকানার একটি বক্স দেখতে পারবেন, এখানে আপনি গ্রাম এবং ডাকঘর এখানে লিখবেন। ওকে, আমরা এখান থেকে ঠিকানার অপশনে গ্রাম এবং ডাকঘর লিখলাম। ওকে, তারপর আপনি নিচে পরবর্তী বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি মিউটেশন আবেদনের কোর্ট ফি ট্র্যাকিং নম্বরটি ফার্স্ট অফ অল উপরের লাইনে দেখতে পারবেন। ওকে, এক্ষেত্রে আপনি ট্র্যাকিং নাম্বারটি আপনি কপি করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। তারপর কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে চাইলে আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করবেন, তারপর এখান থেকে অগ্রসর নীতি সিলেক্ট করবেন, তারপর আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। আমরা বিকাশে পেমেন্ট করব, সো বিকাশ সিলেক্ট করে পেমেন্টের উপরে ক্লিক করলাম। তারপর বিকাশে যে পপ আপ সেটি চলে আসবে, আসার পরে আপনার বিকাশ নাম্বারটি এখানে টাইপ করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। অ্যান্ড আপনি যে বিকাশ নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বারে আপনাকে একটি 6 ডিজিটের কোড প্রেরণ করা হবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে কনফার্ম করতে হবে। ওকে, আমাদের বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড প্রেরণ করা হয়েছে, আমরা এখানে কোডটি টাইপ করে দিচ্ছি। ওকে, কোডটি টাইপ করার পরে পুনরায় কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বার প্রদান করবেন। প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে নোটিশ জারি ফি কোর্ট ফি 20 টাকা কেটে নেবে এবং কোর্ট ফিটি কেটে নেওয়ার পরে সাইটটি রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনি যে কোর্ট ফি পরিশোধ করেছেন এবং এখানে একটি আপনাকে ট্র্যাকিং নম্বর প্রদান করেছে এবং আগামী 7 দিনের ভিতরে অবশ্যই আপনাকে আবেদনটিকে সাবমিট করতে হবে। ওকে, আপনি যদি 7 দিন পরে এই কোর্ট ফিটি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবেন না। ওকে, আমরা এখান থেকে আবেদন ফর্মে ক্লিক করলাম। তারপর আপনি যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করবেন। আপনি এখান থেকে যদি ক্রয় সূত্রে অর্থাৎ আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটি চুজ করতে পারেন, সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে। অথবা আপনার যদি অন্য একটি জমি থাকে বা যেটা আপনি মিউটেশন করেছেন সেটাকে আবার আপনি মিউটেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটি চুজ করতে পারেন। অথবা যারা শুধু খতিয়ান থেকে খারিজ করবেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি আপনারা চুজ করতে পারেন। ওকে, তবে আমরা যেহেতু একটি ক্রয়কৃত সম্পত্তি খারিজ করবো সো আমরা প্রথম অপশনটি চুজ করলাম। তারপর কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ক্রয়কৃত সম্পত্তি খারিজ করবো সো প্রথম অপশনটি চুজ করলাম। আপনারা এখান থেকে আপনাদের টাইপটি সিলেক্ট করবেন। ওকে, তারপর নিচে আপনি এখান থেকে কিছু অপশন দেখতে পারবেন, যেমন গ্রহীতা বা আবেদনকারী 18 বছরের কম বয়সী যদি না হয় না দিবেন, তবে যদি 18 বছর কম বয়সী হয় গ্রহীতা সেক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে হবে। তারপর দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন এটি না। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আপনি কি একক মিউটেশনের জন্য আবেদন করতে চাচ্ছেন, যদি না হয় সেক্ষেত্রে আপনি যদি একাধিক গ্রহীতা হয়ে থাকেন আপনার খারিজ যদি একাধিক গ্রহীতা হয় যৌথ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে গ্রহীতার তথ্যগুলো সিলেক্ট করবেন, যেমন গ্রহীতাগুলো যদি প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথম গ্রহীতার একটি ছবি আপলোড করব, যেহেতু এখানে ছবি আপলোডের অপশন রয়েছে 300x300 পিক্সেল একটি ছবি এখানে আপলোড করতে হবে। তারপর ছবিটি আপলোড করার পরে আপনার এখানে আবেদনকারীর নাম পিতামাতার নাম চলে আসলো। তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে, তারপর গ্রহীতার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর নিচে একটি ঠিকানার বক্স রয়েছে, এখানে আমরা গ্রহীতার ঠিকানাটি ভালোভাবে এখানে টাইপ করব। প্রথমে হচ্ছে গ্রামের নাম লিখব, তারপর ডাকঘর দিব এবং ডাকঘর দেওয়ার পরে আপনি চাইলে উপজেলা জেলা দিতে পারেন, তবে না দিলেও চলবে। আমরা এখান থেকে ঠিকানাটি ভালোভাবে এখানে টাইপ করে দিলাম এবং ঠিকানাটি টাইপ করার পরে নিচে স্ক্রল করে এখান থেকে সংরক্ষণ যে বাটনটি রয়েছে এটির উপর আপনি ক্লিক করলে হচ্ছে প্রথম গ্রহীতার তথ্য অ্যাড হয়ে যাবে। তারপর দ্বিতীয় গ্রহীতার তথ্য আমরা সেম পদ্ধতিতে এখানে আপলোড করব। তার জন্য আমরা এখানে দ্বিতীয় গ্রহীতার ছবিটি প্রথমে আপলোড করব।
তারপর দ্বিতীয় গ্রহীতার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় গ্রহীতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে টাইপ করতে হবে, দ্বিতীয় গ্রহীতার জন্ম তারিখ দিতে হবে এবং দ্বিতীয় গ্রহীতার নাম বা আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, এই তথ্যগুলো এখান থেকে টাইপ করতে হবে। আমরা এখান থেকে দ্বিতীয় গ্রহীতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ, নিজের নাম, পিতামাতার নাম এখানে আমরা টাইপ করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে দ্বিতীয় গ্রহীতার এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নিচে এখানে হচ্ছে আপনার দ্বিতীয় গ্রহীতার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। তারপর নিচে দ্বিতীয় গ্রহীতার বিভাগ, জেলা, উপজেলা এখান থেকে সিলেক্ট করবেন। এক্ষেত্রে যদি আপনি দলিলটি লক্ষ্য করেন, দলিলের ভিতরে কিন্তু গ্রহীতার ঠিকানাটি আপনি পেয়ে যাবেন, অথবা আইডি কার্ডটি ফলো করে কিন্তু এখানে আপনি ফিল আপ করতে পারবেন। তারপর এখানে আমরা দ্বিতীয় গ্রহীতার ঠিকানা যে বক্সটি রয়েছে এখানে আমরা দ্বিতীয় গ্রহীতার ঠিকানাটা এখানে লিখে দেব। তার জন্য প্রথমে গ্রাম, তারপর ডাকঘর, তারপর সাথে উপজেলা এবং জেলাও আপনারা দিতে পারেন ঠিকানাটি ভালোভাবে বোঝার সুবিধার্থে। আমরা এখান থেকে গ্রহীতার ঠিকানার বক্সটি এখানে ফিল আপ করে দিচ্ছি। তারপর নিচে যে সংরক্ষণ বাটন থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখান থেকে জমির অংশ যদি ভিন্নভাবে হয় ভিন্নভাবে দিতে পারেন, সমভাবে হলে সমভাবে দিবেন। তারপর নিচে হচ্ছে আবেদনের প্রতিটি তফসিলের মালিকানা দলিল অন্তর্ভুক্ত আছে এটিতে ক্লিক করতে হবে। তারপর 4.1-এ হচ্ছে আপনি যে দলিল ভিত্তিতে মিউটেশন করবেন সেই দলিলের তথ্য এখানে ফিল আপ করতে হবে। তবে যে দলিলটি আপনি স্ক্যান করবেন সেক্ষেত্রে আপনি প্রথম পাতা এবং শেষের পাতার আর ব্যাক পার্ট সহ আপনাকে উভয় পৃষ্ঠা স্ক্যান করতে হবে এবং সম্পূর্ণ দলিলটি আপনাকে পিডিএফ আকারে স্ক্যান করে ফাইল তৈরি করতে হবে। তারপর আপনার দলিল নাম্বারটি প্রথমে এখানে ইনক্লুড করবেন। তারপর আপনার দলিলের যে রেজিস্ট্রেশন তারিখ, আপনি কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন সেই তারিখটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনার দলিলের তফসিলে যে পৃষ্ঠাটি রয়েছে সেটিতে পেয়ে যাবেন। ওকে, তারপর আপনি এখান থেকে আপনার দলিল রেজিস্ট্রেশন তারিখটি সিলেক্ট করার পরে ডান পাশে হচ্ছে দলিলের মূল্য, অর্থাৎ যারা ডিজিটাল দলিল করেছেন সেই ক্ষেত্রে কিন্তু দলিলের মূল্য রয়েছে, সেই ক্ষেত্রে আপনি দলিলের উপরে পেজে দলিলের মূল্য পেয়ে যাবেন, সেটা দেখে এখানে টাইপ করবেন। তারপর দলিলের মোট পৃষ্ঠা, যেহেতু আমি প্রথমেই বলেছি প্রথম পাতার উভয় পৃষ্ঠা এবং শেষ পাতার উভয় পৃষ্ঠা সহ সম্পূর্ণ দলিলটি কত পৃষ্ঠার, সেটা মোট কত পৃষ্ঠা সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপর জেলা সিলেক্ট থাকবে, তারপর সাব রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার দলিলটি এখানে সংযুক্ত করতে হবে। যেহেতু আমরা দলিলটি পিডিএফ আকারে সেট করেছি, সো আমরা এখান থেকে আমাদের দলিলটি এখানে আমরা ইনক্লুড করে দিচ্ছি এবং এখানে আই বাটন রয়েছে, আই বাটনে ক্লিক করে আপনি আপনার দলিলটি এখানে প্রিভিউ দেখতে পারেন। আমরা আমাদের দলিলটি এখানে আপলোড করলাম, আপনারা দেখতে পেয়েছেন। এবং আপনি ডান পাশে যদি লক্ষ্য করেন এখানে আপনি কিন্তু আরও দলিল সংযুক্ত করতে পারবেন। ওকে, আমাদের যেহেতু একটি দলিল, সো আমরা একটি দলিল রাখলাম। তারপর দলিল অনুযায়ী আবেদিত আপনার জমির তফসিলটা এখানে ফিল আপ করতে হবে। তার জন্য আপনি ডান পাশে মৌজা নির্বাচনের অপশন রয়েছে, এখান থেকে আপনার মৌজাটি সিলেক্ট করবেন। তারপর নিচে জমির তথ্য সংযুক্ত করুন যে বাটন থাকবে এটিতে ক্লিক করবেন। তারপর দলিল নম্বরটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হোল্ডিং নং, যেটা হচ্ছে আপনার খাজনা রসিদে পেয়ে যাবেন, অথবা আপনার যে খতিয়ান রয়েছে আপনি চাইলে খতিয়ান নাম্বারটি এখানে হোল্ডিং নাম্বার হিসেবে ব্যবহার করতে পারেন। তারপর জরিপের নাম, এখান থেকে আপনি বিআরএস বা আপনার যে জরিপের নাম সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তবে আমরা এখানে বিআরএস রাখলাম। তারপর খতিয়ান নাম্বার এখানে বসালাম, তারপর যাচাই পূরণে ক্লিক করলাম। তবে আমাদের খতিয়ানটি পাওয়া যায়নি, সো এখানে আমাদের খতিয়ানটি আপলোড করার জন্য বলা হচ্ছে। সো আমরা এখান থেকে আমাদের খতিয়ানটি আপলোড করে দিচ্ছি। যদি আপনার খতিয়ানটি ডিরেক্ট সরাসরি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকমটা অপশন আসবে না, তবে যদি এরকম অপশন আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খতিয়ানটি আপনাকে এখানে আপলোড করতে হবে। ওকে, তারপর নিচে হচ্ছে আপনার দাগ নাম্বার এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনার যে দাগগুলোর ভিতরে আপনি খারিজ করবেন আপনার খতিয়ানের সেই দাগ নাম্বারগুলো এখানে অ্যাড করতে হবে। তবে যদি সরাসরি খতিয়ান নাম্বার অনলাইনে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি দাগ নাম্বারের অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তবে আমরা এখানে ম্যানুয়ালি দাগ নাম্বার এখানে বসাবো। ওকে, দাগ নাম্বার বসানোর পরে নিচে আপনার রেকর্ডীয় শ্রেণী অর্থাৎ জমির ধরনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে না সিলেক্ট করলাম। তারপর জমির ধরন এটাও না সিলেক্ট করবেন ডান পাশে। তারপর নিচে জমির পরিমাণ, আপনি কতটুকু সম্পত্তি আপনি খারিজ করবেন, আমরা এখান থেকে 3 শতক খারিজ করবো, সো আমরা শতকের গড়ে আমাদের জমির পরিমাণটি লিখে দিলাম। এবং উপরে আপনি আরও দাগ সংযুক্তকরণের অপশন দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্লাস বাটন রয়েছে, এটিতে ক্লিক করে আপনি চাইলে একটি জমির বা তফসিলের আওতায় যদি একাধিক দাগ থাকে আপনি অ্যাড করতে পারবেন। তারপর আবেদিত বর্ণিত তফসিল, এটি জমি হলে জমি সিলেক্ট করবেন, তবে যদি বাড়ি হয় সেক্ষেত্রে বাড়ি সিলেক্ট করতে পারেন। তবে আমরা যেহেতু নাল শ্রেণী, সো আমরা জমি রাখলাম। তারপর রাজুক বা জাতীয় গৃহণ কর্তৃক এটি বিভিন্ন সরকার হাউজিং প্রকল্প এলাকার নাই, সো এটি না থাকবে। তারপর সংরক্ষণে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে জমির তফসিলটি ফিল আপ হয়ে যাচ্ছে।
এবং আপনি এখানে মোট আবেদিত জমির পরিমাণটা এখানে দেখতে পারবেন। এবং আমরা এখানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার কি দিয়েছি এখানে কিন্তু সব দেখাবে, ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং নিচে হচ্ছে আবেদনকৃত মোট জমির পরিমাণটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আপনি নিচে আরো জমির তথ্য চাইলে সংযুক্ত করতে পারবেন। তারপর 5 নাম্বার হচ্ছে দাতার তথ্য সংযুক্ত করতে হবে। আপনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন বা ক্রয় করেছেন সে দাতার তথ্য এখানে দিবেন। এবং দাতা যদি জীবিত হয় জীবিত এখানে অপশনটি থাকবে, আর যদি মৃত হয় সেক্ষেত্রে ওয়ারিশ সনদ কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং কোন ওয়ারিশের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই ওয়ারিশের নাম দিতে হবে। তবে আমাদের দাতা যেহেতু জীবিত, সো আমরা সরাসরি দাতার নাম এখানে টাইপ করলাম। তারপর নিচে দাতার পিতার নাম, মাতার নাম এখানে লিখতে হবে। ওকে, আমরা প্রথমে হচ্ছে দাতার পিতার নামটি এখানে টাইপ করলাম। তারপর ডান পাশে হচ্ছে দাতার মাতার নামটি এখানে আমরা টাইপ করে দিচ্ছি। তারপর নিচে হচ্ছে দাতার ঠিকানা আপনাকে ফিল আপ করতে হবে, যেমন বিভাগ, জেলা, উপজেলা। এবং এখানে নিচে একটি ঠিকানার বক্স রয়েছে এবং ঠিকানার বক্সটিতে হচ্ছে দাতার ঠিকানাটি আপনারা সুন্দরভাবে লিখবেন। ওকে, তারপর নিচে আপনি কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন বা পেয়েছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। ওকে, এবং সম্পত্তির পরিমাণটি লেখার পরে নিচের দিকে স্ক্রল করলে হচ্ছে আপনি সংরক্ষণের অপশনটি পেয়ে যাবেন। আপনি সংরক্ষণ বাটনটি ক্লিক করবেন, তাহলে কিন্তু সরাসরি এখানে দাতার তথ্য অ্যাড হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দাতার তথ্য অ্যাড করলাম। তারপর 1.1 হচ্ছে দাতা এবং সর্বশেষ মিউটেশনের যে রেকর্ডিং মালিক উনি কি একই, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন, আর যদি না হয় না রাখবেন। তবে আমাদের দাতা এবং রেকর্ডিং মালিক এফএটি সিলেক্ট করলাম। তারপর কাগজপত্রের সেকশনের মধ্যে নিচে অন্যান্য যে অপশনটি রয়েছে এটির মধ্যে আমরা যেমন খতিয়ান, খাজনা রসিদ, আইডি কার্ড, এই ডকুমেন্টসগুলো আমরা এখানে আপলোড করে দেব। আপনারাও আপনাদের যে ডকুমেন্টসগুলো থাকবে অন্যান্যের ভিতরে আপনাদের খতিয়ান, খাজনা রসিদ, আইডি কার্ড, এই ডকুমেন্টসগুলো আপলোড করবেন। এবং 3 নম্বরে আপনারা যদি লক্ষ্য করেন এখানে ভূমি উন্নয়ন কর রসিদের একটা অপশন রয়েছে, এটির মধ্যে আলাদাভাবে আমরা খাজনা রসিদটি এখানে আপলোড করে দিচ্ছি। তো ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আপনি জাস্ট নিচে আপনার আবেদনটি সাবমিটের অপশন পেয়ে যাবেন এবং সংরক্ষণ এবং পরবর্তী এটিতে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর পরবর্তী সেকশন আপনাকে নিয়ে যাবে। গ্রহীতার মালিকানা দাবি ইসা ঠিক আছে কিনা হ্যাঁ, এবং আবেদনকৃত জমি দখল আছে এটিও হ্যাঁ দিবেন। এবং জমিতে আদালতের কোনো নিষেধাজ্ঞা নাই এবং সরকারের কোনো স্বার্থ নেই, এটি না দিবেন। তারপর হচ্ছে সর্বশেষ কর পরিশোধ করা হয়েছে কিনা, অর্থাৎ খাজনা দেওয়া হয়েছে কিনা, এটি হ্যাঁ দিবেন। তারপর গ্রহীতাদের এই মৌজায় কোনো খতিয়ান আছে কিনা, না থাকলে না দিবেন। তারপর আপনি কার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন, আবেদনকারী যার নিকট থেকে পেয়েছেন সেটি আপনি সিলেক্ট করবেন এবং নিচে হচ্ছে আপনার সম্পত্তির পরিমাণটি দিবেন। এবং আমার কৃষি জমি হিসেবে 60 বিঘার উপরে যেহেতু জমি নেই, সো আমি এটিতে ক্লিক করে তারপর হচ্ছে আবেদন দাখিল করুন, এটিতে ক্লিক করব। এবং ক্লিক করার পর আপনি পেমেন্টের পূর্বে আপনার আবেদনের ফর্মটি যেটা আপনি ফিল আপ করলেন সেটা ঠিক আছে কিনা এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন। আমরা এখান থেকে আমাদের আবেদনে কোনো ভুল আছে কিনা এখান থেকে আমরা চেক করে নিচ্ছি। আপনারাও কিন্তু যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু পিছনে ফেরত গিয়ে হচ্ছে আপনারা তথ্যটি পুনরায় কারেকশনের সুযোগ পাবেন। ওকে, তবে অবশ্যই আবেদনটি সাবমিট করার পূর্বে আপনারা ভালোভাবে চেক করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল আছে কিনা। ওকে, আমাদের আবেদন ফর্মে কোনো ভুল নেই, আমরা এখান থেকে ভালোভাবে চেক করলাম। তারপর আবেদনের সঙ্গে যে সকল ডকুমেন্টস আমরা আপলোড করলাম সেটাও কিন্তু আপনারা চেক করার অপশন পেয়ে যাচ্ছেন 2 নাম্বার। তারপর যদি আপনার সকল তথ্য সঠিক থাকে আপনি এখানে আবেদন ফর্মে সকল তথ্য সঠিক মর্মে আপনি আপলোড করছেন বা সাবমিট করছেন, এটিতে ক্লিক করবেন। তারপর আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি দেখতে পারবেন। তারপর ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসরে ক্লিক করলে আপনি পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। আমরা বিকাশে আমাদের নোটিজারি ফি 50 টাকা এটা পেমেন্ট করব, সো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম এবং বিকাশ সিলেক্ট করার পরে পেমেন্টের উপর ক্লিক করলে আপনার সামনে বিকাশে যে পপ আপ এটি চলে আসবে এবং এখানে আপনার বিকাশ নাম্বারটি বসানোর পরে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে এবং 6 ডিজিটের যে কোডটি চলে যাবে সেটি আপনি এখানে বসিয়ে পুনরায় কনফার্মে ক্লিক করতে হবে। আমাদের মোবাইলে কোডটি চলে আসছে, এটি বসিয়ে আমরা কনফার্মে ক্লিক করলাম। তারপর পিন নাম্বার প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে নোটিশ জারি ফি 50 টাকা কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে হচ্ছে সাকসেসফুলি আপনার আবেদনটি সাবমিটেড হবে। তারপর এখান থেকে আপনি পেমেন্ট রিসিপ্ট এবং আবেদন কপি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি আবেদন নাম্বার এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা পেমেন্ট রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন কপি এই দুটি ডকুমেন্টস এখান থেকে আমরা পিডিএফ আকারে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারাও এভাবে ঘরে বসে আপনারা আপনাদের সম্পত্তি,
খারিজ বা ল্যান্ড মিউটেশনের আবেদন করতে পারেন খুব ইজিলি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।